প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ছায়াশত্রু। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। 4। এই অঞ্চল যথার্থই 3 হানাদারের নখদর্পণে। লিঙ্কন কাউন্টি ও অরের সময়ে 7 রিভার্স আউটফিটে ছিল ওরা। পথঘাটের হদিস জানতে হয়েছে ভালো করে। সেই র্যামস, স্যাম বার্লো আর টমাস ওয়ারেন তিনজনই পশ্চিমের কুখ্যাত আউটল। হেন কাজ নেই যা করেনি। যুদ্ধের পর সবাই গভর্নরের সাধারণ ক্ষমার সুযোগ নিলেও এরা নেয়নি। নিজেদের ওরা পেশাদার মনে করে, কারো কিপার পাত্র হতে চায় না। তাই যখন ওদের কাছে প্রস্তাব এলো সারদান প্যাসিফিকে ডাকাতি করার এবং বলা হলো প্রত্যেকে ভাগে $20,000 করে পাবে, সানন্দে রাজি হয়ে গেল ওরা। ঠিক এ অঞ্চল ওদের চেনা, জানে কিভাবে গা ঢাকা দিতে হয় এখানে। ঠিক ওরা জানে কিভাবে পালন করতে হয় নির্দেশ, জানে পিছু ধাওয়াকারীদের চোখে ধুলো দেওয়ার কলা কৌশল। ওরা 3 জন। র্যামস দলনেতা, লম্বা সুগঠিত স্বাস্থ্য, বয়স 30-এর কোঠায়, মাথায় ঝাঁকড়া চুল, শার্টের কলার ছুঁয়েছে, গোঁফ থুতনি অবধি, চোখ দুটো ধূসর নীল, সদা চঞ্চল। ওদের চারপাশের খোলামেলা প্রান্তর জরিপ করছে সর্বক্ষণ। শান্ত হও শ্বেত, বলল ওর পাশের লোকটা মৃদু স্বরে। আরাম করো, তোমাকে দেখে আমার শামুকের কথা মনে হচ্ছে। বক্তার নাম স্যাম বার্লো। রামোসের চেয়ে একটু বেটে, হৃষ্টপুষ্ট গড়ন, হাত ছোট, আঙুলগুলো মোটা মোটা, মাথা বুলেটের ডগার মতো সুসালো, নাক থ্যাবড়া। তবে ওর কাঁধ দুটো পেশিবহুল, ঢালু। রোমশ ভ্রুর নিচে চোখ নিষ্প্রভ, সোনালি চুল খুলি কামড়ে ধরেছে। আরাম করব বখরার টাকা দিয়ে ফুর্তি করার সময়ে, বলল রামস। তুমিও চোখ খোলা রাখো স্যাম, ঘাড় কাত করল বাড়ল। চোখকে ব্যস্ত রাখার মতো বিশেষ কিছু নেই এদিকে। যেমনটি আন্দাজ করেছিল শেরিফ ল্যাংলি আর বুড়ো নিক কাস্টিস। হোয়াইট মাউন্টেন্স পেরিয়ে এখানে আসে ওরা। এখন বনিটো ক্যানিয়নের দক্ষিণের চড়াই বেয়ে উঠে এসেছে উঁচুতে। একটা হকব্যাক টেইল ধরে ইগল ক্রিকের দিকে যাচ্ছে। এরপর দক্ষিণে ঘুরে রুইডোসো উপত্যকার দিকে যাবে। বার্লো ঘাড় ফিরিয়ে দলের 3য় সদস্যের দিকে তাকালো। টমাস, তোমার কেমন লাগছে? প্রশ্ন করল। খাসা, জবাব দিল ওয়ারেন। তবে তোমার বোচকা সামলে সাবধান, করল বার্লো। ও জিনিস কিন্তু এখন সোনার মতোই ভারী। একগাল হাসল টমাস ওয়ারেন। বার্লো হক কথাই বলেছে। পথে প্যাকিং বক্স ভেঙে ভেতরের ডলার বের করে নিয়েছিল ওরা। এখন সেগুলো বড় বড় দুটো থলেতে ওয়ারেনের স্যাডলের দুপাশে ঝুলছে। মুখ খুলতে যাবে ওয়ারেন, এই সময়ে রামসের চিৎকার শুনতে পেল। চোখ তুলতেই দেখতে পেল সামনের বাঘ ঘুরে এগিয়ে আসছে 3 ঘোড়সওয়ার। চকিতে আতঙ্ক ভর করলো ওর কাঁধে। ওরা কারা, কি করছে? প্রশ্নটা শেষ করার অবকাশটুকু পর্যন্ত পেল না সে। সবচেয়ে সামনের ঘোড়সওয়ার নিচু হয়ে তার কারবাইন তুলে নিল স্যাডল স্কাবার্ড থেকে। সূর্যের প্রতিফলনে ঝিকিয়ে উঠল গান মেটাল। স্পার দাবিয়ে দ্রুত বেগে ঘোড়া ছোটালো অস্ত্রধারী। কিন্তু ততক্ষণে 3 হানাদার পালাতে শুরু করেছে। এখানে আসার বহু আগেই যে লোক ওদের নিয়োগ করেছে, লণ্ঠনের আলোয় বসে তার সঙ্গে পরিকল্পনা করার সময় ওরা ভেবে রেখেছিল আইন পিছু নিলে কি করবে। এমনকি মাত্র ঘন্টা 2 আগেও ডলারের তারাগুলো যখন থলেতে পুড়ছিল, নিজেদের মধ্যে আরেক দফা আলোচনা করেছে এ ব্যাপারে।
তাই বুদ্ধি হারালো না বিপদের মুখে। ওদের রদেবু ঠিক করা আছে, কোন পথে কোন পথে কে যাবে তাও জানা। ছড়িয়ে পড়ো, চেঁচিয়ে নির্দেশ দিল রামাস। জলদি পালাও এখান থেকে। ডানে কিংবা বাঁয়ে আড়াল তেমন নেই। বাঁয়ে মাটি খাড়া, গিরিজ উঠ শেষ, আর আগাছা জড়াজড়ি করে রয়েছে। জোরে ঘোড়া ছোটান কঠিন। বিদ্যুৎ বেগে ডানে ছুটল রামস। অবিরাম এসপার দাবাতে দাবাতে রক্ত বের করে ফেলল ঘোড়ার পাঁজর থেকে। সোজা ক্যানিয়নের তলদেশের দিকে পালালো, যেখানে জঙ্গল ঘন এবং অন্ধকার। বাড়লো বাঁয়ে মোড় নিল প্রথমে, কিন্তু পর মুহূর্তে সামান্য পিছিয়ে একটা কার্নিশ ধরে চট জলদি চূড়ায় পৌঁছবার প্রয়াস পেল। আর টমাস ওয়ারেন বিনা দ্বিধায় ঘোড়ার মুখ ঘুরিয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে তরাইয়ের দিকে ছুটল। শুরুতে এরকম পিছলে কিছু দূর নেমে এলো ওয়ারেনের ঘোড়া। তারপর দীর্ঘ পায়ে হারিয়ে গেল বনিটো ক্যানিয়নের অন্ধকারে। এত আচমকা ঘটে গেল ব্যাপারটা, গুলি করার মৌকা পেল না কেউ। পথ বিপদ সংকুল হওয়ায় অনুসরণও করল না। পালাবার মুহূর্তে নিজের মাথা সচল রাখল ওয়ারেন। সাউথ ফর্ক অতিক্রম করে উত্তরে ক্যাপিতানের দিকে যেতে হবে তাকে। ক্যাপিতান পাসের মাঝ দিয়ে ত্রিশুমার দিকে সেনা চলাচলের পরিত্যক্ত যে রাস্তাটা গেছে সেইটে ধরবে। পাহাড়ের খোলামেলা পূবের ঢালে জোর কদমে ঘোড়া ছোটা যাবে। পসি ওর নাগাল পাবে না। পেছনে একটা গুলির আওয়াজ শুনতে পেল। অনুমান করল উইনচেস্টারের। নিজের ঘোড়ার খুরের শব্দে কানে তালা লেগে যাওয়ায় নিশ্চিত হতে পারল না। র্যামস আর বার্লো পালাতে পেরেছে কিনা কে জানে। ওয়ারেন ভাবল মনে মনে। অবশ্য না পারলেও কিছু ইতরভেদ হবে না। ওদের বলা হয়েছে মোট $60,000 কাজ এটা। মজুরি নেয়ার সময় যদি 3 জনই উপস্থিত থাকে, এক একজনে ভাগে 20,000 করে পড়বে। যদি 2 জন থাকে 30,000। ঢাল তরাইয়ে মিলিত হতেই ঘোড়ার গতি অপেক্ষাকৃত স্লোথ করল ওয়ারেন। গাছপালার মাঝ দিয়ে সরু যে পথটা সাউথ ফর্ক বরাবর চলে গেছে সেইটে ধরল। বাল্লোর ভাগ্য এতটা সহায় হলো না। আলগা পাথর ভরা কার্নিসে চলতে গিয়ে বারবার পিছলে যাচ্ছিল ওর ঘোড়ার পা। ফলে ভয়ে দিশেহারা হয়ে পড়ল ওটা। বাল্লো আরো আতঙ্কিত। সমানে লাগামের মাথা দিয়ে চাপকাতে লাগলো হতভাগ্য জানোয়ারটাকে। শেষমেশ এক পর্যায়ে কাহিল হয়ে পড়ল বেচারা। দাঁড়িয়ে পড়ল পথের উপর, মাথা হেট করে হাঁপাতে লাগলো। ঠিক ওই সময়ে গুলি করে ঘোড়াটাকে খতম করলো টনি কোয়েল। উল্টে একটা চোখা পাথরের উপর চিত হয়ে পড়ে গেল বাল্লো। চোট পেয়ে মেরুদণ্ডে শরীরের নিম্নাংশ অবশ হয়ে গেল। সরসর করে ঢালু কার্নিশ গড়িয়ে নামতে লাগলো। পাথরের ঘষায় ছড়ে গেল মুখ হাত। শেষ মুহূর্তে প্রকাণ্ড একটা গ্রিন উডের গুড়িতে আটকে গিয়ে রক্ষা পেল অবসম্ভাবী পতনের কবল থেকে। মারাত্মক আঘাত পাওয়া সত্ত্বেও জ্ঞান হারালো না বাল্লো। তড়িঘড়ি উঠে বসে হাত বাড়ালো হোলস্টারের দিকে। আর ঠিক তখনই দেখল শেরিফ ল্যাংলির ক্যাভালরি মডেল কোল্ট .45 নল সোজা চেয়ে আছে ওর পেট পানে। বোকামি করো না, বাল্যকে পরামর্শ দিল ল্যাংলি। 5 আমরা তাহলে, বললেন অ্যাটর্নি জেনারেল, একটাকে কবজা করতে পেরেছি। কিন্তু ওই পর্যন্তই, যোগ করল টাওয়ার। জাস্টিস ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারের দোতলায় অ্যাটর্নি জেনারেলের দপ্তরে বসে আছে ওরা। সাধারণত যেটায় বসে টাওয়ার সেই গদি আটা চেয়ারটাই দখল করেছে। অ্যাটর্নি জেনারেল ওর মুখোমুখি ঝুঁকে আছেন ডেস্কের উপর। আজ মেক্সিকান এক যুবক রয়েছে ঘরে। সে দখল করেছে দ্বিতীয় আর্ম চেয়ারটি।
অন্য দুজনের তুলনায় বয়সে সে নবীন, চওড়া কাঁধ, বলিষ্ঠ গড়ন। চেয়ারে যতই গুটিয়ে বসে থাকুক বুঝতে অসুবিধে হয় না দাঁড়ালে তাকে যথেষ্ট লম্বা দেখাবে। যুবকের পরনে নিখুঁত শার্টের গাঢ় ছাই রঙা স্যুট, কিন্তু তার হাবভাবে মনে হচ্ছে এই পোশাকে অস্বস্তি বোধ করছে সে। বরং আর একটু আরামদায়ক আর মামুলি কাপড় চোপড় হলেই খুশি হতো বেশি। যুবকের মুখ রোদে পোড়া, হনু দুটো এত উঁচু নয় যে পরিষ্কার বোঝা যাবে তার শরীরে মিশ্র রক্ত বইছে। আপাতত দৃষ্টিতে মনে হয় সে কোনো কোম্পানির এক্সিকিউটিভ, যাদের অধিকাংশ কাজকর্ম থাকে বাইরে। এক অর্থে সে তাই। যুবকের নাম হুয়ান কর্টেজ ওরফে সাবাডিয়া, টেক্সাস অঞ্চলের ডেপুটি ইউএস মার্শাল, বর্তমানে ডিপার্টমেন্ট অব জাস্টিসের স্পেশাল ইনভেস্টিগেটর, জন টাওয়ারের ডান হাত। অন্যরা যা জানে না সাবাডিয়া সম্পর্কে, টাওয়ার তাও জানে। আগ্নেয়াস্ত্র তো বটেই। টাওয়ার জানে নাইফ থ্রোয়িংয়েও সমানপটু কর্টেজ। এছাড়া আরেকটা অদ্ভুত অস্ত্র আছে ওর, 4.5 ফুটি একটা চাবুক, মাথায় ধারালো ইস্পাতের পাত লাগান। জাস্টিস ডিপার্টমেন্টে এসে সম্প্রতি মার্শাল আর্টেও তামিল নিয়েছে ও। আর টাওয়ার সম্পর্কে কর্টেজ জানে যুক্তরাষ্ট্রে তার বসবাসের ব্যাপারে গভর্নর বুশের যেমন জন টাওয়ারের অবদানও কোনো অংশে তুচ্ছ নয়। তাই জাস্টিস ডিপার্টমেন্টের চিফ ইনভেস্টিগেটরের কাছে নিজেকে ঋণী মনে করে সে। যদিও এ নিয়ে কখনো কোনো রকম আলাপ হয় না ওদের মধ্যে। অসম্ভব মানুষ তো সেফ গায়েব হয়ে যেতে পারে না দুনিয়ার বুক থেকে। ক্রোধে ফেটে পড়লেন অ্যাটর্নি জেনারেল। $1 মিলিয়ন নিয়ে দুজন লোক এভাবে মিলিয়ে যেতে পারে না কখনো। কি জানি, ফুট কাটল টাওয়ার। আমি শুধু এটুকু বলতে পারি, সঙ্গে অত টাকা থাকলে গায়েব হওয়া খুবই সম্ভব, তবে অন্য নামে অন্য দেশে। তাই বলে 10 দিনের মধ্যে ভুরু কোঁচকালেন অ্যাটর্নি জেনারেল। বাড়ল এখন কোথায়? কামরায় ঢোকার পর এবারই প্রথম মুখ খুলল সাবারিয়া। এতক্ষণ সম মনোযোগে ওদের তথ্য কথা শুনেছে সে। টাওয়ার কয়েকটা সম্ভাবনার কথা উল্লেখ করেছে। বড় কর্তার নিজস্ব যুক্তি আছে কিছু। ডাকাতরা গা ঢাকা দিয়ে আছে লুটের মাল ওড়াবার আগে অপেক্ষা করছে হইচই থিতি আসার জন্যে। অথবা হয়তো এখনই ফুর্তি করছে বড় কোনো শহরে গিয়ে, কিন্তু সেটা লক্ষ্য করছে না কেউ। অথবা ছাড়াছাড়ি হয়ে গেছে ওদের, বার্লোর খবর জানার অপেক্ষায় রয়েছে। কিংবা তাও নয়, মনে মনে শ্রাগ করল, কিচ্ছু এসে যায় না। স্যাম বার্লোকে ধরার পর 10 দিন কেটে গেছে, এখনো কোনোই সুরাহা হয়নি সমস্যার। ফাইল পড়েছে ও। ইঞ্জিনিয়ার এডি মার্ফি 18 বছর যাবৎ সার্দার্ন প্যাসিফিক রেলরোড কোম্পানির কর্মচারী, বিবাহিত, 4 সন্তানের জনক। কলোরাডোর তিনিদান শহরের উপকণ্ঠে ছোট্ট একটা বাড়িতে থাকে। আগাগোড়া চমৎকার রেকর্ড। ডাকাতির সাথে তার সংসর্গ থাকার কোনো প্রশ্নই ওঠে না। নেগ্রো স্টকার ডেভিডের ব্যাপারটিও তাই। ওরা শুধু এটুকু বলতে পেরেছে, গান পয়েন্টে ওদের আটকে রেখেছিল যে তার উচ্চতা আনুমানিক 5 ফুট 9 ইঞ্চি, বাদামি ত্বক, চোখ সবুজ। অন্য দুজনকে ওরা দূর থেকে দেখেছে। একজন বেটে, হৃষ্টপুষ্ট, অন্যজন লম্বা, কাল বাবরি কালো বাবরি চুল। পিঙ্কারটনের 2 গোয়েন্দা যা বলেছে তার চেয়ে বেশি কিছু জানা যায়নি ওদের কাছ থেকে। শেরিফ বিল ল্যাংলি তার রিপোর্ট পেশ করেছে এ ব্যাপারে। একজন লম্বা চেস্টনাট ঘোড়া হাঁকাচ্ছিল, ঝাঁকড়া কালো চুল। পালানোর সময় তার টুপি খসে পড়ে, তবে সেটা অন্তত
অত্যন্ত পুরনো একটা টুপি, ঘাম চিটচিটে, আলাদা করে শনাক্ত করার মতো আর কোনো বিশেষত্ব নেই। অন্যজন অনেক দূরে ছিল, তার কালচে নীল ডেনিম শার্ট, প্যান্টটি কেবল চোখে পড়েছে এবং বোঝা গেছে লোকটা দক্ষ ঘোড়সওয়ার। ল্যাংনির ধারণা তিনজনই ওই অঞ্চল চিনত ভালো করে এবং সম্ভবত বছর দুয়েক আগের লিঙ্কন কাউন্টি ও অরে জড়িত ছিল। শেরিফের এই ধারণার ফলে সম্ভাব্য সন্দেহভাজনদের তালিকাটা ছোট হয়েছে একটু, মনে মনে ভাবল কর্টেজ। 7-28 লোকের ভেতর থেকে আসল অপরাধীদের থেকে বের করতে হবে। এতক্ষণে ইতিবাচক সূত্র একটাই রয়েছে, স্যাম বার্লো। ফেলসামের টেরিটোরিয়াল পিজনে আছে সে। জবাব দিল টাওয়ার। কেন? ওখানেও আমাদের কোনো কাজে লাগবে না, বলল কর্টেজ। কি বলতে চাও স্পষ্ট করে বলো, ওয়ান, বলল টাওয়ার। তবে ওকে ছেড়ে দেওয়াটা বোকামি হবে, আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারে। তাছাড়া আমরা জানি না বাইরে ওর সাঙ্গপাঙ্গ আছে কিনা, তারাও ওকে সাহায্য করতে পারে এ ব্যাপারে। মনে হয় না, মত প্রকাশ করল সাবাডিয়া। তবু ঝুঁকি আছে এতে, দীর্ঘ কণ্ঠের জবাব এলো। কর্টেজ দায়সারা ভঙ্গিতে কাজ ঝাঁকালো শুধু। অ্যাটর্নি জেনারেল ডেস্কের ডান ধারে হাত বাড়িয়ে কাঠের বাক্স থেকে তার সুবিখ্যাত কুটগন্ধি সিগার তুলে নিলেন একটা। ভুরু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে দুই অতিথির দিকে তাকালেন বৃদ্ধ। উভয়ে বিনীত ভঙ্গিতে এপাশ ওপাশ মাথা নাড়ালো। একটা কাজ সামান্য উঁচু নিচু করলেন অ্যাটর্নি জেনারেল, যেন এভাবে বোঝাতে চাইলেন ওরা মহামূর্খ। তারপর সিগার ধরিয়ে নিয়ে সুকটান দিলেন আয়েশ করে। আর চোখে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল টাওয়ার আর সাবাডিয়া। দুজনেরই চেহারা নির্লিপ্ত, যদিও উভয়ে জানে ঠিক এ মুহূর্তে কি ভাবছে অপরজন। ওরা দুজনই কোনো না কোনো সময়ে বড়কর্তার আমন্ত্রণ গ্রহণ করেছিল, কিন্তু ওই একবারই। কাশির দমকে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পর ওরা কিরিয়ে কেটেছে মনে মনে, জীবনে আর কখনো কোনো অবস্থাতেই ওই জিনিস স্পর্শ করবে না। হ্যাঁ, জন হুয়ান, সন্তুষ্ট চিত্রে সিগারে টান মেরে শুরু করলেন অ্যাটর্নি জেনারেল। কটু গন্ধি ধোঁয়ায় তার মাথা আবৃত। ট্রেজারি ডিপার্টমেন্টের লোকেরা জবাব চাইছে আমার কাছে, এবং তাড়াতাড়ি। জবাব না দিতে পারলে বদনাম হয়ে যাবে আমাদের। উপায় একটা আছে, বলল কর্টেজ। একসঙ্গে ঘাড় ফিরিয়ে তাকালো ওর দিকে অপর দুজন। সাবাডিয়া অনাবিল হাসল। বড় কথা যখন বলেন আমাদের বদনাম হয়ে যাবে, তখন আসলে বলতে চান বদনামটা হবে ওদের। তিনি সর্বদা ধরাছোঁয়ার বাইরে থাকেন। শোনা যাক উপায় কি, বললেন অ্যাটর্নি জেনারেল। বিশাল গদিয়াটা চেয়ারে গা এলিয়ে দিয়ে উৎসুক দৃষ্টিতে হুয়ান কর্টেজের দিকে তাকালেন তিনি। টাওয়ারও নড়ে চড়ে বসল, কান সজাগ, যেন এখনই সাবাডিয়া এমন কঠিন প্রশ্ন করে বসবে যার উত্তর দিতে গিয়ে সে গলদঘর্ম হবে। আমাকে ফাঁসিয়ে দিন, বলল কর্টেজ। মানে? একটা কোনো কেস সাজান, বড় ধরনের কিছু, এমন যাতে প্রচুর টাকার ব্যাপার জড়িত। সোনাদানা হলেই ভালো। অর্থাৎ কেসটা এরকম হতে হবে যেন সিকি $1,000,000 লুটে অংশ নিয়েছে এমন একজনের মনে দাগ কাটতে পারে। বুঝেছি, বলল টাওয়ার। ডাকাতি করতে গিয়ে ধরা পড়বে তুমি, এবং তোমাকে জেলে পোড়া হবে। কিন্তু এতে কোনো লাভ হবে না। কেন? জানতে চাইল কর্টেজ। বাড়লো কাশবে না, জবাব দিল টাওয়ার। বেটা বেজায় শক্ত। 3জন লোক লাগিয়ে ধোলাই করা হয়েছে ওকে। যত কায়দা জানা আছে সব ব্যবহার করা হয়েছে।
বলা হয়েছে ওর দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছি আমরা। টাকা উদ্ধার হয়েছে। ওর বন্ধুরা ওকে ফাঁসিয়ে দিয়েছে। কিচ্ছু হয়নি। হয় বেটা আসলেই জানে না কিছু, আর নয়তো জানে আগুন ওর এক গাছি চুলও ছুঁতে পারবে না। তোমার কোনটা বিশ্বাস? জিজ্ঞেস করলো সাবারিয়া। দ্বিতীয়টি, জানালো টাওয়ার। তবু আর একবার চেষ্টা করতে দোষ কি? অর্থপূর্ণ গলায় বলল কর্টেজ। টাওয়ার হেলান দিল চেয়ারের পিঠে। চোখ ছোট ছোট। অ্যাটর্নি জেনারেল ঘাড় নেড়ে কর্টেজকে কর্টেজকে তার বক্তব্য শেষ করার নির্দেশ দিচ্ছেন দেখে বুক ভরে শ্বাস টানল একটা। বার্লো সেলে রাখবেন আমাকে। আমি দেখি ওর বিশ্বাস অর্জন করতে পারি কিনা। 3 দিন সময় পেলেই চলবে। যদি পারি আমি সিগন্যাল দেব। এর পরের ব্যাপারটা তুমি সামলাবে, জন। আমরা যাতে জেল ভেঙে পালাতে পারি তার ব্যবস্থা করবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রুক্ষ স্বরে বলল টাওয়ার। তোমার ধারণা টেরিটোরিয়াল পিজন তার সুনাম নষ্ট করতে রাজি হবে? অ্যাটর্নি জেনারেলের দিকে তাকালো কর্টেজ। বৃদ্ধের কপালে কুঞ্চন। টেরিটোরিয়াল পিজনকে যা করতে বলা হবে তাই করবে সে। জন, বললেন বড় কর্তা। অন্তত আমি যতদিন এই চেয়ারে আছি। কাজ হবেই এ দাবি করছি না, বলল সাবারিয়া। তবে হতেও পারে। আবার তুমি মারাও পড়তে পারো, যুক্তি দেখালো টাওয়ার। বাল্য চড়াও হতে পারে তোমার উপর। পারে, স্বীকার করলো হুয়ান কর্টেজ। তবু আমি মনে করি একটা চেষ্টা করা উচিত। যদি কোনো মতে একসাথে বেরোতে পারি আমরা, পরস্পরের বন্ধু হয়ে, হয়তো আমাকে অন্যদের কাছে নিয়ে যাবেও, কিংবা টাকার কাছে, অথবা দুটোই। কি জানি হুয়ান, বলল টাওয়ার। আমার কিন্তু মনে হচ্ছে মরীচিকার পেছনে ছোটা। ঠিক আছে, তুমি তাহলে উপায় বাতলাও। একটা চ্যালেঞ্জ ছুড়ল কর্টেজ। এক মুহূর্তের নীরবতা। টাওয়ারের মাথায় যদি আর কোনো বুদ্ধি এসেও থাকে, সেটা সে নিজের মাঝেই সীমাবদ্ধ রাখল। ওদিকে অ্যাটর্নি জেনারেলও চুপ। একটা কলমের গোড়া দিয়ে আস্তে আস্তে টোকা মারছেন তার দাঁতে। হ্যাঁ, শেষমেশ বললেন তিনি কর্তৃত্বের সুরে। আমরা চেষ্টা করব। হাসল না সাবারিয়া। এটা তার পুরস্কার নয়। বুদ্ধিটা ভালো, এই যা। কাজ হতে পারে না কাজ হতে পারে না কাজ হতে পারে, নাও পারে। সাফল্য নির্ভর করছে পালানোর ব্যাপারটাকে ওরা কতখানি নিখুঁতভাবে সাজাতে পারে তার উপর। কথাটা ওদের বলল কর্টেজ। ও, মৃদু স্বরে জবাব দিল টাওয়ার। এ আর এমন কি? আগে বাল্যকে তুমি দলে ফেরাও তো। পথ অবশ্যই আছে, বলল কর্টেজ। সব সময়ই থাকে। ঠিক আছে, বললেন অ্যাটর্নি জেনারেল। ওই কথাই রইল তবে। সব ভার আমি তোমার উপর ছেড়ে দিলাম, জন। তবে দেখো, সত্যি সত্যি কোনো মামলায় যেন কর্টেজ আবার ফেঁসে না যায় শেষে। কথার ঝাল দূর করতে হাসলেন বৃদ্ধ। সাবাডিয়ার দিকে তাকিয়ে বললেন, গুড লাক বয়। থ্যাঙ্কস, বলল কর্টেজ। জানে যে খেলায় নামতে যাচ্ছে তাতে সত্যি সত্যি ভাগ্যের সহায়তা ওর প্রয়োজন হবে। 6। ফোলসম কারাগারকে নরক বললেও অত্যুক্তি হয় না। কাইম্যারন পর্বতমালার দক্ষিণে রেটন আর ক্লেটনের মধ্যে সংযোগ রক্ষাকারী রাস্তাটা যেখানে শেষ খচিত বৈচিত্র্যহীন প্রান্তরকে ছেদ করেছে, তার একপাশে কংক্রিটের দৈত্যাকায় একটা দুর্গ। দেয়াল আর নদীর মধ্যবর্তী অংশে কোনো গাছপালা নেই। একটা ঘাসফড়িংও ক্ষুধার্ত বাজ পাখির সজাগ চোখ এড়িয়ে কোথাও পালাতে পারবে না। কারাগারের দক্ষিণ দিকের জমি ক্রমশ খাড়া হয়ে আকাশ ছোঁয়া উদ্যত সিয়েরা গ্র্যান্ডির প্রায় 8,500 ফুট উপরে উঠে গেছে। খোদ কারাগারটা সাদা মাঠা, তবে অরক্ষিত নয়। প্রথমে 10 ফুট উঁচু তার কাটার বেড়া, তারপর 20 ফুট চওড়া নো ম্যানস ল্যান্ড।
সশস্ত্র রক্ষীদল টহল দেয় জানালা সর্বদা। কারা প্রাচীর চুনাপাথরের। জেল ভবনগুলো ধূসর, বৈশিষ্ট্যহীন। জানালাগুলো ঘুলঘুলি আকৃতির, মাটি থেকে বহু উঁচুতে, গরাদ লাগান। একধারে প্রশাসনিক ভবন, দোতলা সমান উঁচু। বাকি তিন দিকে সেল ব্লক, প্রতিটারই চেহারা এক, শুধু নাম আলাদা, এ বি সি অথবা ডি। প্রতিটি ব্লকের মাঝখানে করিডোর, সশস্ত্র পাহারাদার থাকে সবসময়। দুপাশে ৮ দুগুণে ১৬টা সেল, প্রতি সেলে দুজন করে কয়েদি। ফোলসামের প্রাচীর। পিজন ওয়াগনে চড়ে এখানে আসার পথে কর্টেজ লক্ষ্য করল অষ্টভুজ, প্রত্যেক কোণেই একটা করে ওচ টাওয়ার, প্রতি টাওয়ারে দুজন করে সশস্ত্র রক্ষী। বাইরে তারকাটার বেড়া থেকে ভেতরের এক্সারসাইজ ইয়ার্ডের পুরোটাই ওদের রাইফেলের আওতার মধ্যে পড়ে। পেরিমিটার ফেন্সের গেটে একদল সশস্ত্র রক্ষী ওদের কাগজপত্র পরীক্ষা করলো প্রথমে, তারপর গেটের তালা খুলে দিয়ে ওয়াগন ঢোকার পথ করে দিল। এবার ইস্পাত মোড়া ভারী লোহার ফটক ঘটঘটাং শব্দে খুলে গেল ভেতর দিকে। আবার কাগজপত্র পরীক্ষা। রোদ প্রবেশের পথ রুদ্ধ করে সশব্দে বন্ধ হয়ে গেল ফটক। শানবাঁধান ত্রিভুজ উঠোনের শীতল ছায়ায় শিউরে উঠল কর্টেজের গা। ওয়াগন থেকে ওকে বলপূর্বক নামালো ওরা। উঠোনের ওপাশে ইস্পাত মোড়া ওক কাঠের আর একটা গেট অবধি নিয়ে গেল। এখানে আরেক দফা পরীক্ষা করে দেখা হলো ওর গার্ডদের পরিচয়পত্র। তারপর ভেতরের কংক্রিটের করিডোরে পা রাখার অনুমতি পেল ওরা। সশস্ত্র প্রহরী বেষ্টিত হয়ে এগুলো বাঁদিকে। কিছু দূর গিয়ে ডানে ঘুরল। মাথার অনেক উপরে অবস্থিত ঘুলগুলি গলে আসা আলো থেকে কর্টেজ অনুমান করে নিল করিডোরটা বর্গাকার প্রশাসনিক ভবনের বাইরের দিককার। এরপর একটু বাদে আরও একটা দরজা পেরোলো। এবার পাথরের সিঁড়ি, পাক খেয়ে উঠে গেছে উপর পানে। শেষ মাথায় করিডোর এবং ইস্পাত মোড়া ভারী লোহার হুড়কো লাগান আরেকটা দরজা। খাতায় ওর নাম লিখল ওরা। উচ্চতা মাপল, উপন্যাসক পাউডার মাখিয়ে দিল চুলে। তারপর যখন স্বাস্থ্য পরীক্ষা শেষ হলো তখন জামা কাপড় খুলে নিয়ে একটা বেঢপ টিউনিক আর কালো হলুদ ডোরাকাটা প্যান্ট আর নরম টুপি আর ফিতেবিহীন একজোড়া বুট পরতে দেয়া হলো ওকে। এরপর যখন ওর হাতে ৪,৮৫০ লেখা একটা বোর্ড ধরিয়ে নির্দেশ দেয়া হলো ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতে, কর্টেজ উপলব্ধি করল কিভাবে কারাগার একজন মানুষকে নিছক সংখ্যায় রূপান্তরিত করে। এরপর মার্চ করে সিঁড়ি ভেঙে একতলায় নিয়ে যাওয়া হলো ওকে। গদি আটা স্লাইডিং ডোর ঠেলে সেল ব্লক এতে ঢোকান হলো। তোমার কামরা ১২ নম্বর, ৪৮-৫০, রুক্ষ স্বরে বলল গার্ড। ডানে হুফাই জোর কদমে। এক পাশে সরে গেল ইস্পাতের দরজা, দুটো খাটিয়া, এক কোণে দুর্গন্ধ ভরা পানির বালতি। ডানের খাটিয়ায় আকৃতিবিহীন একটা অবয়ব, ভূক্ষেপ নেই এদিকে। চুনকাম করা চুনাপাথরের দেয়ালে ঘাম। সমস্ত পরিবেশে কেমন একটা স্যাঁতসেঁতে ভ্যাপসা গন্ধ এবং অখণ্ড নীরবতা। ওই সীমাহীন অসহনীয় নীরবতাই কর্টেজকে জানিয়ে দিল প্রতিটি কয়েদি জরিপ করছে ওকে, বুঝবার প্রয়াস পাচ্ছে ওর ক্ষমতার দৌড়। করিডোরে পাইচারিরত পাহারাদারদের ভারী পদশব্দ।
সময় হিসেব করার কোনো উপায় নেই। তোমাকে কি জন্য আনা হয়েছে এখানে? খাটিয়ায় শুয়ে চুপচাপ সিলিংয়ের দিকে চেয়ে রইল কর্টেজ। বার্লোকে বিছানা ছাড়তে দেখেছ। লোকটার পানে না তাকিয়েই তার উচ্চতা এবং ওজন অনুমান করে নিয়েছে। প্রায় 5 ফুট 10, 180 পাউন্ড বা এর কিছু বেশি। পেশাদার কুস্তিগিরের গড়ন, সুচালো মাথা, খুলি কামড়ানো সোনালি চুল, মুষ্টিযোদ্ধাদের মতো থ্যাবড়া নাক, ঢালু পেশিবহুল কাঁধ। বেঢপ কারা পোশাকের নিচেও সেগুলোর শক্তিমত্তার আভাস মিলছে। রোমশ ভুরু যুগলের নিচে পাণ্ডু সবুজ চোখ চেহারায় এক ধরনের ধূর্ততার ছাপ এনে দিয়েছে। প্রশ্নটা গায়ে মাখল না কটেজ। আমি জিজ্ঞেস করেছি, তোমাকে এখানে আনা হয়েছে কেন? চিতাবাঘের মতো চকিতে বিছানা থেকে উঠে এলো সাবারিয়া। এক লাফে পৌঁছে গেল বার্লোর পাশে। হাতের চেটো দিয়ে সজোরে আঘাত করলো ওর গলায়। বাড়তি শক্তি প্রয়োগ করে ভেজা দেয়ালের সাথে ঠেসে ধরল ওকে। আতঙ্কে বিস্ফারিত হয়ে গেল বার্লোর চোখ। ক্রোধ জ্বলে উঠল। প্রতিরোধের আভাস পেল কর্টেজ। ডান হাতের আঙুলের গিট দিয়ে সংক্ষিপ্ত অথচ মাপা আঘাত আনল প্রতিপক্ষের গলায়। নেতিয়ে পড়ল বার্লো। মুহূর্তের জন্যে থেমে গেল ওর হৃৎপিণ্ড। সাবাডিয়া আক্রমণের মুখে হা করে খাবি খেল বাতাসের অভাবে। আহ! কোনো মতে উচ্চারণ করল বার্লো। আমার কাছ থেকে দূরে থাকো হতভাগা, কর্কশ ছুঁড়ে বলল কর্টেজ। হ্যাঁচকা টানে সোজা করল বার্লোকে। ধাক্কা মেরে সরিয়ে দিল দূরে। বার্লোর পা বেঁধে গেল খাটিয়ার কিনারে। চিত হয়ে বিছানায় পড়ে গেল সে। হাত উপরে তুলে আত্মসমর্পণের আবেদন জানালো বন্দি লুটেরা কর্টেজ। কর্টেজ ফিরে এলো নিজের বিছানায়। শরীর এলিয়ে দিয়ে আবার চেয়ে রইল ছাদ পানে। একসময় টের পেল ও, স্বাভাবিক হয়ে এসেছে বার্লোর শ্বাস প্রশ্বাস। সারাদিনে আর কোনো কথা হলো না ওদের মধ্যে। প্রায় 5-6 ঘন্টা পর খাবার এলো ওদের জন্যে। সাফার টাইম, ভাবল কর্টেজ। 6টা 7টা। উঠে কোণের বালতিতে নিজের খাবারগুলো নিক্ষেপ করল। সবিস্ময়ে ওর কার্যকলাপ লক্ষ্য করছিল বার্লো। হা হয়ে গেল মুখ। ভেতরের একদলা খাবার টুপ করে গড়িয়ে পড়ল কোলের উপর। আরে শুরু করেছিল ও। পরক্ষণে চেপে গেল যখন দেখল কর্টেজ রুখে উঠেছে। প্রথম দিনের সমাপ্তি। ঢং ঢং ঘণ্টাধ্বনিতে জেগে গেল কর্টেজ। মরার মতো নিঃসাড়ে ঘুমিয়েছে সে। আড়ষ্ট হয়ে আছে ওর শরীর। অস্বস্তি বোধ করছে। বার্লো দরজায় দাঁড়িয়ে আছে। দেখলো হাতে নোংরা একটা তোয়ালে ঝুলছে। চোখে অসীম প্রত্যাশা। বাইরের করিডোরে কর্মচাঞ্চল্যের আওয়াজ। দরজা সরিয়ে বাটন ঘোরাতে ঘোরাতে লালমুখো এক গার্ড ভেতরে ঢুকতেই মেঝেতে পা নামালো কর্টেজ। উঠে দাঁড়াও, ধমকে উঠল গার্ড। ব্যাটন হাঁকলো। কর্টেজের কপালে আঘাত করল ওটা। মুহূর্তের জন্য স্তম্ভিত করে দিল ওকে। লাফিয়ে সোজা হলো ও। হাত আপনা আপনি এগিয়ে গেল লোকটাকে ধরতে। বাউলি কাটল গার্ড। সুকৌশলে পিছু হটল এক পা। ব্যাটন দিয়ে আঘাত করলো আবার। হাঁটু ভাঁজ হয়ে গেল কর্টেজের। তবু চেষ্টা করলো গার্ডকে ধরতে। সেফাই তার বাঁশি বাজালো। সভয়ে দরজার একধারে সরে দাঁড়ালো বার্লো। আরো দুজন পাহারাদার ছুটে এলো। সেলের মাঝখানে কর্টেজকে দেখতে পেল হাঁটু ভাঙা অবস্থায়। বগলের তলায় হাত ঢুকিয়ে ওকে খাড়া করলো ওরা। টানতে টানতে বাইরের করিডোরে নিয়ে গেল। কয়েদিরা সবাই দাঁড়িয়ে রইল সার বেঁধে। নির্লিপ্ত চোখে দেখতে লাগলো কর্টেজকে টেনে হিঁচড়ে সেল ব্লকের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। গার্ড দুজন ওকে পাজাকোলা করে তুলে নিক্ষেপ করলো ঠান্ডা পানির চৌবাচ্চায়। হাত পা ছুটতে ছুটতে কর্টেজ যখন উঠে আসার চেষ্টা করলো, হাসতে হাসতে
সব বুট লাথি মেরে আবার ওকে ফেলে দিল ওরা। কিছুক্ষণ চলল এভাবে। তারপর পচা পানি পেটে গিয়ে যখন বমি শুরু হলো ওর, চুলের মুঠি ধরে চৌবাচ্চা থেকে তোলা হলো কর্টেজকে। ছাড়া পেয়ে মেঝেতে শটান শুয়ে পড়ল। একটু ধাতস্থ হওয়ার পর উঠতে যাবে, এমন সময়ে একজন পাহারাদার বুটের ডগা দিয়ে আঘাত করলো ওর পাঁজরে। নিমেষে যেন অসংখ্য সূচ ফুটল কর্টেজের শরীরে। ওঠ হারামজাদা, খেকিয়ে উঠল লালমুখো গার্ড। নতুন তাই রেহাই পেলি অল্পে। আজ তোর নাস্তা হারাম। ঘাড়ে কাঠ নিয়ে উঠোনে 40 পাক দিবি। মৃদু গুঞ্জন উঠল দর্শক কয়েদিদের মাঝে, এবং পাহারাদারদের হুঙ্কারে থেমে গেল পরক্ষণে। দুপাশে দুজন হাত ধরে চ্যাংদোলা করে কর্টেজকে দ্রুত বাইরে নিয়ে গেল ওরা। উঠানের এক প্রান্তে 3 ফুট লম্বা 1 ফুট পুরু তক্তা পড়েছিল একটা। ধুলো আর কাদায় চটচটে। তো লোটা, তক্তাটা দেখিয়ে ধমকের সুরে বলল গার্ড। তোল কাঁধে, এবার কুইক মার্চ অন দ্য ডাবল। হাত রাখার জন্যে লোহার আংটা রয়েছে দুটো। তক্তাটা কাঁধে তুলে নিল কর্টেজ। তারপর শুরু হলো দৌড়, আর অন্য কয়েদিরা তা দেখতে লাগলো দূরে দাঁড়িয়ে। 50 গজের চক্কর এক একটা। ওর শরীর বিদ্রোহ ঘোষণা না করা পর্যন্ত সমানে চলল নির্যাতন। শেষমেশ যখন তামাশার শখ মিটল, গার্ডদের টানতে টানতে সেলে ফিরিয়ে এনে খাটিয়ায় ছুঁড়ে দিল ওকে। এবার থেকে আগে ভাগে তৈরি থাকবি গোসলের জন্যে। হুঙ্কার ছাড়ল লালমুখো পাহারাদার। বোঝা গেছে? পিট পিট করে তাকালো কটেজ। গার্ডের মুখে থুতু ছিটাতে চেষ্টা করলো, কিন্তু ওর জিভ তখন শুকিয়ে কাঠ, ঠোঁট রক্তাক্ত। বিছানায় পিঠ সোজা করার প্রয়াস পেল। আর্তনাদ করে উঠল প্রচণ্ড যন্ত্রণায়। পরক্ষণে জ্ঞান হারালো। চোখ খোলার পর মুহূর্তের জন্যে ভয় পেয়ে কর্টেজ বোধহয় অন্ধ হয়ে গেছে সে, এতই অন্ধকার। চোখ খোলার পর মুহূর্তের জন্যে ভয় পেল কর্টেজ, বোধহয় অন্ধ হয়ে গেছে সে, এতই অন্ধকার। তারপর উপলব্ধি করলো এটা দৃষ্টিহীনতাজনিত সীমাহীন অন্ধকার নয়, বরং আলোহীন রাতের অন্ধকার। কিছু একটা জাগিয়ে দিয়েছে ওকে। খানিক পর বুঝতে পারলো বাল্য দাঁড়িয়ে আছে ওর সামনে, হাতে ভেজা তোয়ালে নিয়ে। কটেজের খটখটে ঠোঁট ওঠা দিয়ে ওটা দিয়ে মুছে দিয়েছিল। আবার মুছতে যাবে এমন সময়ে অন্ধকারে নড়ে উঠল কটেজ। হাত চলে গেল বাল্যর গলায়। লোকটাকে সরানোর জন্যে জোর খাটালো। দ্রুত সাড়া দিল বাল্য। এ মুহূর্তে কটেজের চেয়ে ওর শক্তি বহুগুণে বেশি। এক ধাক্কায় কটেজের হাত ছড়িয়ে দিল সে। খাটের উপর চেপে ধরল ওকে। খোদার কসম দোস্ত, ফ্যাসফেসে গলায় বলল বাল্য, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। তুমি? রাগে দাঁত কড়মড় করল কটেজ। দুর্বল হাতে বাল্যকে ঠেলে সরাতে চেষ্টা করলো বুকের উপর থেকে। কারো সাহায্য আমার লাগবে না। চাপা গলায় বিরক্তি প্রকাশ করলো বাল্য। এরকম করলে এখানে তুমি 10 মিনিটও টিকবে না দোস্ত। তোমার গলা নামাও, নইলে এখনই গার্ডরা এসে পিটিয়ে ছাতু করে ফেলবে তোমাকে। ঢিল পড়ল কর্টেজের শরীরে। বাল্যকে বোঝালো আর বাধা দেবে না সে। উপরে নিচে মাথা দোলালো বাল্য। এই তো সুমতি হয়েছে, বলল। নাও তোমার মুখটা মুছে ফেলো। তোয়ালেটা কটেজের হাতে দিল। এরই মাঝে প্রায় শুকিয়ে গেছে, তবু ওতেই ওর প্রাণ প্রশান্তির পরশ লাগলো। তোমার মতলবখানা কি? জিজ্ঞেস করলো বাল্য। জেল শুদ্ধ লোকের সাথে জোর খাটাতে চাও? সব শালা হারামির বাচ্চা, ফ্যাসফেসে গলায় বলল কটেজ। ঠিক একমত হলো বাল্য। তবে এভাবে চলতে থাকলে তোমাকে এখানে পৌঁছতে হবে। কচু, বলল কটেজ। আমি এখানে বেশি দিন নেই। ঠিক সহানুভূতি প্রকাশ করলো বাল্য।
ঠাট্টা না, কটেজ বলল ওকে। তুমি বাজি ধরতে পারো আমি পালাচ্ছি এবং পয়লা সুযোগেই ওই লাল কুত্তার কল্লা কাটবো। প্রথম প্রথম অনেকেই বলে, বড়াই না বলে ছুরিটা ওকে দেখালো কটেজ। দ্বিতীয় দিনের সমাপ্তি। আমাকে তোমার সাথে নাও, বলল বাল্য। আমি তোমাকে সাহায্য করতে পারবো। বটে, বলল কটেজ। এদিককার পথঘাট তুমি চেনো? জানতে চাইল বাল্য। না চিনলেই বাকি, 5 মাইলও যেতে পারবে না, বাল্য বলল ওকে। কিন্তু যদি তোমার সাথে এমন কেউ থাকে যে চেনে এই এলাকা। বুঝেছি, বলল কটেজ। শোনো বাল্য, রাগ করো না। আনাড়িরা ঝামেলাই বাড়ায় শুধু। আনাড়ি? বাল্য অবাক। আনাড়ি কাকে বলছো তুমি? তুমি বাল্য, তোমাকে কেন আনা হয়েছে এখানে? নিশ্চয় গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে, অথবা কারো ঘোড়ার মার্কা বদলাচ্ছিলে। যত্ত সব। এখানে আর যেগুলো আছে তাদের সাথে তোমার কোনো পার্থক্য নেই, বরং কিছু করা তোমার পক্ষে অসম্ভব। বড় কিছু করা তোমার পক্ষে অসম্ভব। যেমন তুমি করেছো, হাহ। বাল্য মুখ বাঁকালো। মুখ বাঁকালো। কটেজের কথায় স্পষ্টত বিরক্ত। তুমি যদি এতই চালু, তাহলে এখানে ঢুকতে হলো কেন? কপালের ফের, জবাব দিল কটেজ। এর উপর তো আর কারো হাত নেই। তোমার অপরাধটা কি? টম কার্টুনকে খুন করার চেষ্টা, বলল কটেজ। তুমি নিশ্চয় নামও শোনোনি কার্টুনের। ফ্যাল ফ্যাল করে ওর দিকে চেয়ে রইল বাল্য। সম্ভবত নিউ মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাবান লোক টমাস বেন্টন কার্টুন। জনশ্রুতি, বেন্টনকে কেউ ঘাটাবার চেষ্টা করলে তার খারাপই হয়। টম কার্টুনকে খুন করার চেষ্টা করেছিলে তুমি? হ্যাঁ। কপাল মন্দ, পারিনি। আমিও গুলি ছুঁড়েছি, আর ও জুতোর ফিতে বাঁধতে মাথা নিচু করলো। তখনই যদি পালাতাম, কেউ কোনোদিন জানতেও পেত না। কিন্তু আমি হলাম গিয়ে পেশাদার, বুঝলে। ফের চেষ্টা করলাম, আর তাতেই ধরাটা খেলাম। খোদার কসম দোস্ত, বলল বাল্য। এরপরে তুমি বেঁচে আছো কিভাবে? হাহ, মুখ টিপে হাসলো কর্টেজ। আমারও কিছু বন্ধু বান্ধব আছে। কার্টেনের ইচ্ছে হয়তো এখানকার অধিকাংশ লোক ওঠবোস করে, কিন্তু সবাই না। তুমি ওকে খুন করতে চাইছিলে কেন? জানতে চাইল স্যাম বাল্য। কেন বাবা, টাকার জন্যে। ঝামটা মারল কটেজ। কার্টুনকে খতম করার জন্যে কেউ তোমাকে টাকা দিয়েছিল? খাদে নেমে গেল বাল্যর গলা। কে? নিদারুণ অবজ্ঞা ভরে ওর দিকে তাকালো কটেজ। সর্বনাশ, তোমার মাথায় দেখছি ঘিলু বলতে কিচ্ছু নেই। হতাশ ভঙ্গিতে এপাশ ওপাশ মাথা দোলালো ও। কোনো সন্দেহ নেই, এখানেই পচবে তুমি। তা পচো বাল্য। তোমার মনটা সাদা, স্বীকার করছি, কিন্তু আমার জাতের নাও। তোমার তাই ধারণা, বলল বাল্য। ঠিক আছে, চুলোই যাও তুমি, বড় মুখো। বেশ, হাই তুলল কটেজ। আমাকে বোঝাও, তুমিও কম যাও না কোনো অংশে। আমি হয়তো মত পাল্টাতেও পারি। আমি এবং আরো দুজন, শুরু করলো বাল্য। আমরা। আমতা আমতা করতে লাগলো, তারপর চুপ মেরে গেল একদম। ঠোঁট কামড়ে ধরল। ভুলে যাও, রুক্ষ স্বরে বলল সে। সে ভুলে যাও। চালাও বাপু, চালাও, তাগাদা দিল কটেজ। জানে এখন যদি বাল্যকে দিয়ে কথা বলাতে না পারে, কোনো দিনই আর পারবে না। আমাকে বলো, তুমি আর এই দুজন কি করেছিলে গাধার মতো? আমার তর সইছে না। কতদিন প্রাণ খুলে হাসি না। ট্রেন ডাকাতি করেছিলাম, বলল বাল্য। সিকি $1,000,000। কটেজ কেবল তাকালো ওর পানে, একটি কথাও বলল না। কিন্তু ওর মুখ ভঙ্গি বাল্যকে পরিষ্কার জানিয়ে দিল তার সম্বন্ধে কি ভাবছে কটেজ। খোদার কসম দোস্ত, সত্যি, বলল স্যাম বাল্য, কণ্ঠে প্রসন্ন মিনতির সুর। জানি, জবাব দিল কটেজ। কাগজে পড়েছি। 1 ফুট লম্বা হেডলাইন বেরিয়েছিল। আমাকে তুমি কি ভেবেছ বাল্য, গর্ধব? সত্যি বলছি দোস্ত, বলল বাল্য, এবার রাগত্ব স্বর। কাগজে যদি না বেরিয়ে থাকে, তার কারণ খবরটা ওরা চেপে গেছে। হয়তো ভেবেছিল আমার কাছ থেকে
আদায় করতে পারবে কিছু, কোনো রকম সূত্র পারিনি কিছু, পারিনি কিছু বলিনি আমি, একটা কথাও না। দারুণ গপ্প, মুচকি হাসলো কর্টেস। সত্যি বলল, তুমি বানাতে পারো বটে। ফের শুরু করেছিল বাল্য, কিন্তু হাত তুলে ওকে থামিয়ে দিল কর্টেস। বেশ, বলল, ধরে নাও আমি তোমাকে বিশ্বাস করেছি। করেছো বিশ্বাস? ধরে নাও করেছি। তাহলে আমাকেও তোমার সাথে পালাবার সুযোগ করে দাও। তুমি কেন বেরোতে চাইছো বাল্য? বখরা নিতে? আবার কেন? ভালো, কিন্তু আমার কথা হলো, আমি কেন তোমাকে সাহায্য করতে যাব? উফ, খোদা, কেন আবার? এভাবে একে অন্যকে সাহায্য করছি আমরা, ঠিক কি না? কিন্তু ছুরিটা তো আমার হাতে, যুক্তি দেখালো কর্টেস। একা বেরোন, আমার জন্যে কোনো সমস্যাই না। তোমাকে কোন দুঃখে সাহায্য করতে যাব? আমার কি লাভ? বাইরে $20,000 অপেক্ষা করছে আমার জন্যে, বলল বাল্য। আমার পালাবার ব্যবস্থা করে দাও, তোমাকে 5 দেব। আমার যেন মনে হলো তুমি $1,000,000 কথা বলেছিলে। 5,000, প্রশ্নটা না শোনার ভান করে আবারও বলল বাল্য। 7.5, ঠিক আছে, জবাব দিল বাল্য। কবে যাওয়া হচ্ছে? কাল, জানালো কর্টেস, ব্যায়ামের পরপরই। তৃতীয় দিনের সমাপ্তি। সে রাতে অনেকক্ষণ বিছানায় জেগে কাটালো কর্টেস। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাবলো বাল্যর কথাগুলো। 3জন ছিল ওরা, কথাটা সত্যি, ও তা জানে। এ ব্যাপারে মিথ্যা বলেনি বাল্য, লুটের টাকার অঙ্ক গোপন করেনি। সুতরাং নিঃসন্দেহে ধরে নেওয়া যায়, বাইরে ওর জন্যে $20,000 অপেক্ষা করছে বলে বাল্য যে দাবি করেছে সেটাও মিথ্যে নয়। কিন্তু ওর বখরা 20,000 হলে এর অর্থ দাঁড়ায় বাকি দুজন ভাগে 1,15,000 করে নিচ্ছে। যদি তাই হয়, কেন? ক্রমশ ডাকাতি সম্পর্কে নিজের তথ্যই নির্ভুল মনে হলো কর্টেজের কাছে, যে তথ্যের ভিত্তিতে ফেলসমে বাল্যর সঙ্গে ওকে রাখতে বলেছিল সে, এবং পরে নিউ মেক্সিকোতে হাজির হয়েছিল গিয়ে। ওখানে সরেজমিনে খোঁজ খবর নিয়েছে ও। ব্যাংকের কারো ব্যাপারে সন্দেহজনক কিছু জানতে পারেনি। পিঙ্কারটনের 2 গোয়েন্দা, লিভেন আর রাজিনকেও সন্দেহ করার কোনো কারণ নেই। ওরা নিজেরাই ব্যাকুল হয়ে আছে বাকি 2 ডাকাতকে ধরার জন্যে। কারণ এই ডাকাতির ফলে শুধু যে এজেন্সির বদনাম হয়েছে তাই নয়, সিবেন, লিভেন আর রাজিনের সততা সম্পর্কেও সংশয় দেখা দিয়েছে মধ্যে অনেকের মনে। তবে ওদের ডোসিয়ে মনোযোগ সহকারে পড়েছে সে, কারোর কারোই কোনো রকম খুঁত পায়নি কারোরই কোনো রকম খুঁত পায়নি। তবু কটেজের দীর্ঘ বিশ্বাস, এই ডাকাতরা উঁচু দরের কোনো অপরাধ প্রতিভা নয়, বাল্যই তার অকাট্য অকাট্য প্রমাণ। এরা সাহসী, সতর্ক লোক, দক্ষ, কিন্তু সরকারি দপ্তরের গোপন তথ্য জোগাড় করার মতো প্রভাবশালী কেউ নয়। আর এ ধারণা থেকেই ওর মনে জন্ম নিয়েছে আরেকটা ধাঁধা। আর এ ধারণা আরেকটা ধাঁধা। ধরা যাক অপর দুজনও বাল্যর সমান, অর্থাৎ $20,000 পাচ্ছে, মোট 60,000। কিন্তু ওদের মুঠোয় যদি $1,000,000ই থাকবে, এত অল্পে ওরা তুষ্ট হচ্ছে কেন? তার মানে নিশ্চয় ওরা জানে না এর হদিস বের করা সম্ভব নয় কারো পক্ষে। আর সেক্ষেত্রে এর অর্থ ওদেরকে উল্টোটা বোঝান হয়েছে। আর এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে একটা রহস্য। তৃতীয় পক্ষের হাত রয়েছে ডাকাতিতে, যে ডলার চালানের খবরটা দিয়েছে ওদের, এবং কিভাবে সেটা লুট করতে হবে, কোথায় রাখতে হবে, নিয়ে গিয়ে তাও বলেছে। গোটা ডাকাতির প্রতিটা পদক্ষেপই ছিল সুপরিকল্পিত। কেবল শেরিফ ল্যাংলির জন্যে সেটা ভেস্তে গেছে। বাল্য ধরা পড়েছে, গা ঢাকা দিয়ে রয়েছে অন্যরা, অপেক্ষা করছে কোনো কিছুর জন্যে। কি হতে পারে সেটা? পরবর্তী নির্দেশ নিশ্চয় বাল্য জানে। বাল্যই এখন ওর ধাঁধার একমাত্র চাবিকাঠি। যখন ঘুমোতে গেল তখনও এইসব চিন্তাভাবনায় আচ্ছন্ন ছিল কটেজের মাথা।
স্বপ্নের কুয়াশার ভেতর দিয়ে আবছা একটা অবয়ব সারাক্ষণ তাড়া করে ফিরল ওকে। ও দেখতে পেল কোথায় শেষ হয়েছে গিয়ে কুয়াশা। বুঝলো যখন সে পৌঁছবে ওখানে তাকে খুন করার জন্যে ওত পেতে থাকবে কেউ একজন। মরতে ভয় পায় না কর্টেজ, কিন্তু অদৃশ্য আত্মদায়ীর পরিচয় জানতে ভয় হলো ওর। যখন কুয়াশার শেষ প্রান্তে পৌঁছলো হঠাৎ ঘুম ভেঙে গেল কর্টেজের। ঘন্টি বাজছে, সকাল হয়ে গেছে।